বস মনে হয় বিজি। কই আছেন? মানে বসে। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্ব, অন্তরালে গল্পর চতুর্থ পর্ব। অন্তরালে গল্পের চতুর্থ পর্ব ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড নিবেদিত আমাদের আজকের প্রোগ্রাম। আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের স্বাধীনতা। আজকে 16ই ডিসেম্বর। সবাইকে মহান বিজয় দিবসের অনেক 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 শুভেচ্ছা। আমরা প্রায় 49তম বিজয় দিবস পালন করছি। আমাদের আজকের দিনটা আমাদের বাঙালি জাতির জন্য অনেক স্মরণীয়, অনেক গর্বের একটি দিন। আপনারা সবাই জানেন 16ই ডিসেম্বর আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। আমরা স্বাধীনতার এইখানে আমাদের সাথে পেয়েছি আমাদের আজকের অতিথি অনুসয়া ঘোষকে, যিনি একজন বাচিক শিল্পী যশোরের এবং সংস্কৃতির অঙ্গনে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা স্বাগত জানাচ্ছি অনুসয়া ঘোষকে। অনেক ধন্যবাদ নাদিয়া তোমাকে। আমি যেহেতু নাদিয়ার ফ্রেন্ড, সেই হিসাবে নাদিয়াকে তুমি করেই বলি। যারা দর্শক শ্রোতা আছেন এবং যারা শুনছেন, যেখান থেকে শুনছেন বা দেখছেন আমাদেরকে, তাদের সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সকলকে, আজ আমরা এই যে ভাষায় কথা বলছি, এখানে দাঁড়িয়ে অন্তর্জাল প্রোগ্রাম করছি বা যার যার জায়গায় বসে, সবকিছু, এই সকল কিছুই যাদের জন্য আমরা করতে পারছি, তারা হচ্ছে আমাদের এই দেশটাকে স্বাধীন করবার জন্য 52 থেকে 71 যে মানুষগুলো তাদের জীবন দিয়ে, তাদের যে সকল মা বোনেরা, আমাদের পূর্বপুরুষেরা তাদের আহ সম্ভ্রম দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছেন, শুধুমাত্র তাদের জন্য আমি শ্রদ্ধাবনত হয়ে আজকে এই বিজয়ের দিবসে তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর অবশ্যই ব্র্যান্ড ফোকাসকে ধন্যবাদ, এরকম একটা প্রোগ্রামে আমাকে আজকের এই বিশেষ দিনে, আজকে আমার বিজয়ের দিন, আমি আমার বিজয় বলছি, আমাদের সমগ্র জাতির বিজয়ের এই দিনে আমাকে ডাকবার জন্য আবার তাদেরকে ধন্যবাদ। নাদিয়া। আমরা স্বাগত জানাই। আসলে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস শুধুমাত্র যে আমার বা তোমার বলে কোনো কথা না, পুরো বাঙালি জাতির জন্য। এবং আহ এমন একটি দিন যে দিনটাতে বাঙালি জাতি মাথা উঁচু করে পৃথিবীর বুকে জানান দিয়েছিল যে আমরা একটা নতুন রাষ্ট্র নিয়ে এসেছি পৃথিবীর বুকে। লাল সবুজের একটি মানচিত্র, একটি পতাকা নিয়ে আমরা পৃথিবীর বুকে নিজেদের অবস্থান শক্ত করেছি। সেই দিনটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং খুব সুন্দরভাবে আমরা চাচ্ছি যে দিনটাকে স্মরণীয় করে রাখতে। আমরা বিভিন্ন আহ, আবৃত্তির মাধ্যমে তোমার কাছ থেকে আমরা আবৃত্তি শুনবো এবং সাথে স্বাধীনতার ছোট ছোট গল্পগুলো আমরা শুনবো। তো প্রথমে তুমি আমাদের জন্য কি রাখতে চাচ্ছ? 16ই ডিসেম্বর মহান বিজয় আচ্ছা, দিবস প্রথমেই যেটা আমি বলতে চাচ্ছি যে বিজয় দিবস উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন, তো এই বিজয় দিবসের এই দিনটাতে প্রথমেই আমি যে কাজটা করতে চাচ্ছি, যে বিষয়টা, যে গল্পটা আমরা করব, তার আগে একটা ছোট্ট লেখা বা ছোট্ট একটা লেখা আজকের এই দিনকে উপলক্ষ করে আজকেই লেখা আমার শ্রদ্ধেয় স্যার সঞ্জয় মুখার্জি, যার মাধ্যমে আমার গানের হাতে খড়ি, আমি তারই একটা লেখা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। শুরুটা এরকম যে কবিতাটার নাম হচ্ছে বিজয় মানে, এবং তার কাব্যগ্রন্থ বিজয় এক সুবর্ণ রোদ্দুর। সেই কবিতার কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া। বিজয় মানে, আহ বিজয় মানে 9 মাসের সেই আগুন ছড়া দিন, এক সাগর রক্তে বীর বাঙালির বুকের রক্ত ঋণ। বিজয় মানে মুক্তির গান, রাজপথে লাখো প্রাণ, ঘাতকের সাথে মুখোমুখি দিন, অমানিসা সাবধান। বিজয় মানে পৃথিবীর বুকে নতুন বদ্বীপ চেনা, আপোষহীন এক কঠিন শপথে এই বাংলাকে কেনা। বিজয় মানে সোনার বাংলা, পতাকা সবুজে লাল, মুক্তিযুদ্ধ শেকড়ের টানে সংগ্রাম চিরকাল। বিজয় মানে 71-এর অসাম্প্রদায়িক দেশ, বিজয় মানেই শাণিত চেতনা, ধর্মান্ধতার শেষ। সত্যি কথা বলতে আমরা যেটা বলছি যে আজ বিজয়ের 49তম বছর, আমরা সামনের বছর 50 বছর পালন করব, যেটা একটা মাইলস্টোন। আসলে আমরা যে মন্ত্র নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, অসাম্প্রদায়িক একটা দেশ, আমাদের এখনকার যুদ্ধটা সেইটাই, সংগ্রামটা সেই পথেই। আমাদের এই দেশটা আমাদের সকলের, আমি মনে করি এটাই আমাদের ব্রত হওয়া উচিত। আমাদের এই অসাম্প্রদায়িকতার দেশে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। ধন্যবাদ। অবশ্যই এটা আমাদের চাওয়া। মানে কবিদের ভাষায় একটা কথা আছে,
স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমাদের স্বাধীনতা অর্জন তো হয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতার যে নীতিগুলো ছিল, যে উদ্দেশ্যগুলো ছিল, সেই উদ্দেশ্যগুলো অনেকটাই হয়তো এখনো অপূর্ণ থেকে গেছে। তবুও আমরা বাঙালি, আমরা চাইলেই পারি। হয়তো সময় লাগবে, কিন্তু আমরা পারবো। আমরা অসাম্প্রদায়িক একটি দেশ গড়ে তুলবো, আমরা বিভেদহীন বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলবো। সেই স্বপ্ন নিয়েই আমরা এগোচ্ছি। আমরা যারা এই ধরনের নীতিতে বিশ্বাসী, তারা ছোট ছোট দূষণ যেগুলো আছে দেশে, সেগুলোকে আমরা দূর করব। কোনো না কোনো এক সময় আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা ঠিকই গড়ে তুলবো। তো অনুসোহা, আবার যাই তোমার কাছে। আহ নাদিয়া, এই মুহূর্তে মানে কবিতার আগে যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে, আমরা যারা বর্তমান প্রজন্ম নিজেদেরকে বলছি, এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ কিন্তু একটা গল্প। কারণ একটা ঐতিহাসিক অবশ্যই। গল্প। আমরা আমাদের পূর্বপুরুষ, কারো বাবা, কারো দাদা, কারো ভাই, তাদের মুখে আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনা। আমাদের কাছে মুক্তিযুদ্ধটা মাঝে মাঝে মনে হতো যে তাদের কাছে যখন গল্পগুলো শুনতাম, মনে হতো তখন কেন জন্ম হলো না, হয়তো তখন জন্ম হলে দেশের জন্য কিছু করতে পারতাম। আহ সেরকম একটা গল্প আমি তোমার সাথে আজকে মানে আহ এই গল্পগুলো সাধারণত আমাদের বাড়িতে যেটা হতো, যে এখনো হয়, ছুটির দিনগুলোতে বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, ছুটির দিনগুলোতে আমরা সকালের নাস্তার সময় বা দুপুরে খাবার সময় এরকম একসাথে টেবিলে যখন বসতাম, আমার খুব আগ্রহ থাকতো মুক্তিযুদ্ধের গল্প শোনার। আমার বাবা এবং আমার দাদা, আমি ওনাকে দাদা বলি, ওনার নাম একজন হচ্ছে আব্দুল জলিল আর হারুনা রশিদ, তাদের মুখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্পগুলো শোনা। সর্বপ্রথম যে গল্পগুলো আসতো সেটা হচ্ছে আমাদের গ্রামে, এবং আমার মায়ের মুখে মুক্তিযুদ্ধের 25শে মার্চের রাত্রের কাহিনীটা শোনা। কারণ আমার মা তখন সম্ভবত 9-10-এ পড়তেন, এবং আমার মামা বাড়িটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্টের একেবারে গায়ে। তোমার শান্তলা যে গ্রামটা, বিজয়নগর যে গ্রামটা, একেবারে ক্যান্টনমেন্টের গায়ে। মানে ক্যান্টনমেন্টে এখন যে তোমার হচ্ছে যে সৈনিকরা যদি প্র্যাকটিস করে, ফায়ারিং এর প্র্যাকটিস, সেইটাও আওয়াজটা ওদের শোনা যায়, এরকম এতটা কাছে। মায়ের মুখে আমার যে গল্পটা প্রথম 26শে মার্চ, মানে 25শে মার্চ রাত্রের যে কাহিনীটা, সেটা হচ্ছে সারা রাত তারা ফায়ারের শব্দ শুনে সবাই ভীত সন্ত্রস্ত ছিল। পরবর্তীতে খুব ভোর থেকে যেটা তারা দেখেছিল, যে ক্যাম্প থেকে ওরা বের হয়ে এসে, মানে আর্মি পার্সনরা রাস্তায় যেসব গরু ছাগল চড়ছিল সেগুলো ধরে ধরে নিয়ে যাওয়া, মানুষকে মানে কোনো কারণ নাই, কিন্তু রাস্তায় যারা বের হয়েছে সকালবেলা দেখতে যে রাত্রে কেন এত গোলাগুলি হলো, সেটা দেখতে যারা বের হয়েছে তাদেরকে ধরে ধরে মানে অকথ্য নির্যাতন। তো এটা যেহেতু কাছাকাছি মায়েদের গ্রামটা, তো তারা সবাই ওয়েট করছিল যে কি হচ্ছে এটা জানার। কয়েকজন মানুষ যখন ওইখান থেকে দৌড়ে চলে আসছে, তাদের এতটা নির্মম ভাবে তারা মেরেছে যে কারো হাত, কারো পা গ্রেনেড দিয়ে চিড়ে দিয়েছে, রক্ত পড়ছে, ওই অবস্থায় দৌড়াচ্ছে। তো আমার মা গল্প করে যে তারা সবে খেতে বসেছে, ওরকম সময় সকালের খাবারটা খাওয়ার জন্য বসেছে, ঠিক ওই মুহূর্তে আর্মিরা ধাওয়া করে। তো সবকিছু ফেলে ঊর্ধ্বশ্বাসে শুধু দৌড়, কে কোথায় যাচ্ছে কিন্তু জানে না। তো দৌড়াইতে দৌড়াইতে যখন তারা একটা পুকুরের ভিতরে যেয়ে পড়ে, তো আমার মার কাছে গল্প শোনা ওই এলাকার একজন, মানে এটা সিনেমায় দেখা না, একেবারে বাস্তব, যে প্রেগনেন্ট মহিলা, তিনি গর্ভবতী ছিলেন, উনি পুকুরে পড়ে যে ওনার বেবিটা ওখানেই হয়ে যায় এবং ওখানেই মারা যায়, কিছুই করার থাকে না। মানে এতটা নৃশংস এক একজন মানুষ ছিল তারা। তাদের পাক বাহিনীর এই নৃশংসতা, মানে যারা না দেখেছে তারা আসলেই, আমরা হয়তো এখন শুনে বুঝতে পারছি, কিন্তু যারা চোখে দেখেছে তারা কতটা মর্মস্পর্শী ওই বিষয়গুলো এখন আমরা চিন্তা করলে কেমন লাগে, আর তাদের তখন কেমন লাগতো। তো এই যে বিষয়গুলো যখন ভাবি, যখন চেতনায় একবার হলেও নাড়া দেয়, তখন না কোনোভাবেই, যতভাবেই বলি না কেন যে বর্তমান প্রজন্ম আমরা স্বাধীনতার কতটুকু বুঝি, আমাদের উচিত সময়ের সাথে তাল মিলিয়ে চলা, কিন্তু কোথায় যেন আটকায়। পাকিস্তান কেন জানি মনে হয় সত্যিই পাকিস্তান, বাংলাদেশের সাথে ওই জায়গাতে মেলানোটা আমাদের জন্য খুব কষ্ট করতে যায়। তো অনেক কথা বললাম নাদিয়া, এবার যদি তোমার কাছে থাকে কোনো গল্প। আসলে আমার কাছেও গল্প আছে। আমি যেহেতু আমাদের সাথে একজন, তুমি বাচিক শিল্পী হিসেবে আছো, তো এই মুহূর্তে আমরা একটা কবিতা শুনি, তারপর আবার আমরা গল্প ফিরে যাব। আচ্ছা, ঠিক আছে, আমি এই মুহূর্তে যে কবিতাটা নিয়ে আসছি, আসলে বিজয় বলি, এটা তো
বিজয় দিবস, স্বাধীনতা শব্দটার স্বাদ আমরা আহ পেয়েছি আমাদের মুক্তিযুদ্ধের 26শে মার্চে আমরা বলি স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা শব্দটি খুব কষ্টে অর্জিত আমাদের। এই শব্দটি আমাদের কিভাবে হলো, মানে কবি নির্মলেন্দু গুণের লেখা খুব চমৎকার একটা কবিতা, আমার খুব পছন্দের। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করব। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। তাহলে কেমন ছিল, কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মাঠ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধূ ধূ মাঠ ছিল, দূর বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রাণের প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধূ ধূ মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল দীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা। ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা লেখা হবে, তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটেই অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই ধরনের কবিতাগুলো শুনলে না অটোমেটিক্যালি যেটাকে বলে যে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমাদের কিছু কমেন্টস জড়ো হয়েছে, আমরা যদি কমেন্টস গুলো একটু নিতে চাই পাই। এমএচ রানা ফ্ল্যাগ দেখিয়েছেন, মোহাম্মদ রিনি শুভকামনা, অনুষ্ঠান সফল হোক, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। এমএচ রানা বলছে দুর্গম গিরি, এটা আবৃত্তি করে শোনা। আচ্ছা, দুর্গম গিরি। আচ্ছা, ইমরাত ইমারাত ইমরাত ইমরাত বলছে দোস্ত হেভি লাগছে, অসংখ্য ধন্যবাদ। মানন্দা রিনি তনু, তোমাকে সাবলীল সুন্দর লাগছে, শুনছি তোমার গল্প বাকরুদ্ধ হয়ে পড়ি যতবার শুনে মুক্তিযুদ্ধের সময়ের কথা। অবশ্যই তাই। জাকির পারভেজ বলছে কার প্রশংসা করবো আজ আমি, তোমরাই বলে দাও। আচ্ছা, ছোট ইমারাত বলছে ছোট সুন্দর লাগছে।
জাকির পারভেজ কার প্রশংসা করবা সেটা তুমি জানো। যার যখন যে মুহূর্তে আজকের অতিথি অনুসয়া, তো প্রশংসা সকল প্রশংসা আজকে তার জন্য। আচ্ছা, আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যেতে যাচ্ছি। আমাদের ওয়ার্ল্ডের সৌজন্যে আমাদের আজকের পর্বগুলো প্রচারিত হচ্ছে, তো আমরা 30 সেকেন্ডে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আচ্ছা, আমরা আবারও ফিরছি আমাদের মূল প্রোগ্রামে, মূল অনুষ্ঠানে। বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে আছে অতিথি অনুসয়া ঘোষ, বাচিক শিল্পী যশোর। আমরা শুনছিলাম তার মুখ থেকে স্বাধীনতার গল্প, স্বাধীনতার কবিতা। তো ছোট্ট একটা গল্প আমি শেয়ার করতে চাচ্ছি। যেহেতু ছোটবেলা থেকে প্রচুর গল্পের বই পড়া এবং স্বাধীনতার গল্প পড়ার একটা প্রচন্ড নেশা আছে, সাথে আমার বাবা নিজেও একজন আর্মি অফিসার যেহেতু ছিলেন পাকিস্তান আমলে, তো সেই সময় তিনিও অনেক মাস বন্দী ছিলেন পাকিস্তান জেলে। তো বেশ কিছু অভিজ্ঞতা আমাদের সাথেও আছে। তারপর আমি ছোট একটা গল্প শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে রাজাকারদের কিছু একটা গল্প আমি জানি। সেটা হচ্ছে সে একটা ছেলেকে রাজাকার এলাকারই ছেলে, সে একটা ফ্যামিলিতে আসে, যে ফ্যামিলি বাবা মা এবং মেয়ে ছিল, মেয়ের আরো দুটো ছোট ভাই বোন ছিল। তো এসে সে মানে তাদেরকে বলে যে আঙ্কেল আন্টি আমি আপনাদের জন্য শেল্টার দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যান, আপনাদেরকে আপনাদের উপরে হামলা হতে পারে বলে সে বাসা থেকে তাদেরকে বের করে নিয়ে যায়। তো বাবা মা এবং তাদের মেজো সন্তান এক জায়গায় থাকে। সে ছেলেটা মেয়েটাকে নিয়ে এবং মেয়েটার কাছে ছোট বোন থাকে, একেবারে সম্বন্ধে 11 মাসের একটা শিশু থাকে। তো ছেলেটা যখন সেই মেয়েটাকে নিয়ে যেতে থাকে, মাঝ পথে সেই শিশুটাকে রাস্তার উপরে আছড়ে ফেলে দেয়। মানে কতটা নৃশংস হলে সেই বাচ্চাটা জায়গায় মাথাটা ফেটে মারা যায়, এবং সেই মেয়েটাকে নিয়ে তোলা হয় যেখানে কি বলবো ওটাকে, আর মানে টর্চার সেল যেটাকে বলা হয়, যেখানে সেই মেয়েটা পরবর্তীতে বীরাঙ্গনা খেতাব পায়, তাদের পাকিস্তানিদের হাতে তাকে তুলে দেওয়া হয়। যেটা অনুসব বলছিল যে অনেক মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। এই গল্পটাও সেই একই ধারায় চলে। আমাদেরই এক বোন যে সম্ভ্রমের বিনিময়ে আমাদের দেশে স্বাধীনতা অর্জন করেছে, সে অনেক মাস পাকিস্তান টর্চার সেলে থাকে, এবং পরে স্বাধীনতার পরে সে সেখান থেকে মুক্তি পেয়ে সে তার জীবনের গল্পটা লিখে, এবং কখনোই মানে সে তার বর্ণনা অনুযায়ী যে ওই যে স্মৃতিটা, আপন ছোট বোনটাকে রাস্তার উপরে ওভাবে মারা যেতে দেখা স্মৃতিটা, বলে সেই স্মৃতিটা থেকে আমি কখনো বের হতে পারবো না, এবং সেই মৃত্যুর কাছে আমার উপরে হওয়া টর্চার আমার কাছে কিছুই মনে হতো না। তো এরকম অনেক গল্প, আসলে আমাদের স্বাধীনতার জন্য এরকম হাজারো গল্প ছড়িয়ে আছে। যেমন তুমি যেটা বললে, একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। আমাদের গ্রামে, মানে আমাদের যেটা গ্রামের বাড়ি সেটা যশোরের ভিতরে, আহ আমরা জানি অনেকে একটা মুক্তিযোদ্ধার কথা জানি যার মা কখনো ভাত খেতে পারেন, কারণ তার মার কাছে ভাত খেতে চেয়েছিলেন। তো আমাদের গ্রামে এরকম একটা বিষয় আছে যে তার আমাদের গ্রামের প্রথম শহীদ কোন সামরিক ব্যক্তি পাতে প্রথম তিনি মারা যান, তার নাম ছিল খোকা এবং বন্ধু, দুজন ব্যক্তি। তো
এই মন্টু যিনি মারা যান, শহীদ মন্টু, ওনার মা আমার বাবার কাছে শোনা, উনি মানে আর কখনো কোনোদিনও আহ, মানে ভাত খেতে পারতো না, কারণ মন্টু তখন ভাত খেতে বসছিল যে সময় উনি মারা যান। তো উনি আর কখনো ভাত খাননি, যত বছর বেঁচে ছিলেন ওনাকে কেউ কখনো ভাত খাওয়াতে পারে। তো এরকম হাজারো গল্প আসলে আমাদের মুক্তিযুদ্ধে, মানে গল্প না, এরকম হাজারো ঘটনা, এই ঘটনাগুলোর ঘটনা, কারণে এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি মানে আমাদের জেনারেশন টু জেনারেশন মুখে মুখে থেকে যাবে, হয়তো বা কোনো গল্প, কোনো বইয়ের পাতায় বা কোনো খবরের পাতায় হয়তো এগুলো জায়গা হবে না, কিন্তু আর আমাদের মতো মানুষ, মানে আমরা যারা এই প্রজন্ম, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে এইগুলো না জানিয়ে দিতে পারি, এর মতো কষ্টের আর কি ব্যর্থতা। থাকতে পারে। ব্যর্থতা এবং কষ্টের, কারণ দেশ স্বাধীন খুব ছোট্ট বিষয় না, এবং কতটা ত্যাগের বিনিময়ে আমরা এটা পেয়েছি, এটা যদি পরবর্তী প্রজন্ম বুঝতে না পারে, তাহলে এর দায়ভার আমাদেরকেই নিতে হবে। এটা মানে এটা অস্বীকার অবশ্যই করার কোনো জায়গা নেই। কোনো জায়গা নেই। রুদিয়া তো পারভিন এই রূপা মুহূর্তে আমাদের আমার সাথে মনে যুক্ত হয় হয়েছে, আমাদের কাছে আমাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে। রূপা, তোমাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। যারা সাথে আছেন তারা সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদেরকে। তাহলে আমরা অনুপ্রেরণা পাবো। তোমার কাছে একটা অনুরোধ ছিল দুর্গম গিরি কবিতাটা শোনানোর জন্য। নজরুল ইসলামের দুর্গম গিরি কান্তার মেরু আমার খুব প্রিয় একজন কবি, এবং তার লেখা প্রিয় একটা কবিতা, অনবদ্য সৃষ্টি। অনবদ্য হ্যাঁ, সৃষ্টি অবশ্যই যেটাকে আমি বলা যায়। চেষ্টা করছি। এবং অসাম্প্রদায়িক একটা কবিতার অংশটা হচ্ছে আমি বলি তো, যে আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তো জি, আমি তার লেখা এই কবিতাটা পড়বার চেষ্টা করছি। অবশ্যই। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। গুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাটি পথ, সিঁড়ি আছে পালকে ধরিবে হাল আছে তার হিম্মত। কে আছো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা। গিরি সংকটে ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলটানি নিয়াছ যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো আজ যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদ্দীপেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আদি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে টান, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নজরুলের এক একটি কবিতা, মানে নজরুলের প্রত্যেকটি কবিতা আমাদেরকে মনে হয় মানসিক ভাবে শক্তি যোগায় নতুন করে যুদ্ধ করার। আচ্ছা, এই মুহূর্তে আমাকে মেসেঞ্জারে যদি একটা পত্র পাঠিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমরা আজকে মুক্তিযুদ্ধ বিষয়ে আমাদের আহ, ইয়েটা পড়ছি, এই পত্রটা যুদ্ধ বিষয়ক হয় না। এই জন্য আমি একটু আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমরা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বিজয় নিয়ে কথা বলছি। আমার চেষ্টা থাকবে পত্রটা অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো জায়গায় পড়বার। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি পত্রটা যেহেতু বিজয় রিলেটেড না তার জন্য। আচ্ছা, সমস্যা নেই। আমরা আমরা আবারও কখনো কোনো এক সময় তোমার পত্র লেখক
বা লেখিকা যে তোমাকে পাঠিয়েছে সেটা আমরা অন্য সময় জানবো। তবে আমরা আজকে কথা বলবো মূলত স্বাধীনতা নিয়ে, যেহেতু আমরা এমন একটা ক্ষণ, শুধুমাত্র যে আজকে মহান বিজয় দিবস তা না, আমরা অর্ধশতক পূরণের ঠিক একটা বছর পিছনে আমরা আমাদের স্বাধীনতার অর্ধশত বছর পূর্তি করতে যাচ্ছি সামনের বছরে। আমরা সেই পর্যন্ত আরো একটা বছরে আমার যেটা মনে হয় আমাদের স্বাধীনতাকে আরো অনেক বেশি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এই মুহূর্তে আমাদের দায়িত্ব, এবং এই গুরু দায়িত্বটা পালন করতে হবে আমাদেরকে। আমরা যারা মধ্যম জায়গায় আছে, আমাদের আগের জেনারেশনটা মুক্তিযোদ্ধা ছিল এবং পরের জেনারেশনটা কিন্তু পুরোপুরি মুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ তাদের কাছে পুরোটাই গল্প, আমাদের কাছেও গল্প, কিন্তু আমাদের খুব কাছের গল্প, কারণ আমাদেরই বাবা চাচা মানে এই জেনারেশনটাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, আমাদের খুব কাছের গল্প। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের কাছে কিন্তু সেটা অনেক দূরের গল্প হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমরা যে জেনারেশনটা আমরা আছি, আমরা যারা 71 থেকে 71 পরে বা 95 পর্যন্ত যারা জন্ম নিয়েছে বা 2000 পর্যন্ত, আমাদের ঘাড়ে একটা অনেক বড় দায়িত্ব হলো স্বাধীনতার বার্তাগুলোকে প্রতিটা মুহূর্তে বয়ে চলা, নিজের ভিতরে ধারণ করে চলা এবং পরবর্তী জেনারেশনের কাছে যতটা সম্ভব পৌঁছে দেওয়া। আর এই যে ছোট ছোট যে ঘটনা প্রবাহগুলো আমরা জেনেছি, তুমি বললে বা আমি যে জানি, আমাদের উচিত, আমার মনে হয় আমাদের উচিত নথি আকার এই ঘটনাগুলোকে এক জায়গায় জড়ো করা। তুমি কি বলবে? এটা আমি একমত। এবং একটা কথা আমরা প্রায় বলি, মানে সেটা হচ্ছে প্রায় শুনে থাকি, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকা। আহ, আসলে সেই সময় তো 7.5 কোটি বাঙালি, খুব বেশি না, আমরা এখন 16 কোটি বা 17 কোটি যেটা বলি, 7.5 কোটি বাঙালির ভিতরে একেবারেই মুষ্টিমেয় কিছু রাজাকার, কিছু আল শাম ছিল। এছাড়া যদি তুমি বলো তাহলে ওই 7.5 কোটি মানুষের 1 কোটি মানুষ ছিল শরণার্থী, ভারতের শরণার্থী। সেই সময় যদি তারা আমাদের জন্য দ্বার উন্মুক্ত করে না দিত, আজ হয়তো তোমার আমার জন্ম হতো কিনা আমি জানি না, কারণ হয়তো আমাদের প্রজন্ম সেখানে শরণার্থী হিসেবে ছিল। যদি শরণার্থী হিসেবে ঠাঁই না পেতো তাহলে হয়তো আমাদের পূর্ব প্রজন্মই বেঁচে থাকতো না, আমাদের জন্ম হতো না, বিষয়টা এরকম। তো এই জন্য আমরা অবশ্যই শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে ঋণী। তিনি আমাদেরকে ওই ঠাঁইটা দিয়েছিলেন, এবং মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা না করলে মাত্র 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমরা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি, জাতির পিতাকে, তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ঠিক একই ভাবে মানে সাথে সাথে নামটা উচ্চারণ করতে হয়, আমাদের মিত্র বাহিনী বা মিত্র দেশ ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমরা কখনো এত দ্রুত স্বাধীনতা পেতাম। তো সেইখানে যে কথাটা আমি বলছি যে লিখে রাখা, এই লিখে রাখাটা, মানে আমি এই কারণে কথাটা তুললাম যে মুক্তিযুদ্ধের তালিকা করাটা অনেক দীর্ঘ। আমার কাছে মনে হয় যদি ওই আল বদর আল শামস রাজাকারদের তালিকা তৈরি করা যেত, ওই মানুষগুলোর গায়ে একটা ট্যাগ মারা যেত, তাহলে মনে হয় আর যে মানুষগুলো ছিল তারা প্রত্যেকেই স্বাধীনতা কামী দামি বা মানুষ ছিল। স্বাধীনতা, এইটা। আর ওই সময় প্রত্যেকটা মানুষই কিন্তু মুক্তিযুদ্ধ করেছে, কিভাবে? কেউ মানসিক ভাবে, কেউ শারীরিক ভাবে সশরীরে, কেউ সেবা দিয়ে। যেমন আমার নিজের মাসি, উনিও আশ্রয় কেন্দ্রে চলে যান ভারতে। তো ভারতের যে তোমার ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে উনি কিন্তু নিজে একজন সেবিকা হিসেবে কাজ করতেন, নার্স। তো আমার দুইজন মাসি ওখানে ওই নার্স হিসেবে কাজ করেছেন। আচ্ছা, বাংলাদেশে আমার দেখা সব থেকে, মানে আমার নিজের দেখা খুব কাছে, যেটা আমি বললাম আব্দুল জলিল, সব থেকে ক্ষুদে কিশোর মুক্তিযোদ্ধা বলা যায়, কারণ তার বয়স তখন 9 কি 10, এবং সে একটু খর্বাকৃতির। তো 9-10 বছর, আর 9-10 বছরের একটা ছেলে যার গলায় মাঝে মাঝে স্টেন গান তুলে দেওয়া হতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তো স্টেন গানটা মাটিতে লুটাতো। এটা তার কাছে শোনা আমার গল্প। এবং সে রেকি করার কাজ করতো, তাকে পাঠিয়ে দেওয়া হতো হচ্ছে যে আর্মি ক্যাম্প গুলোতে, ছোট বাচ্চা পাতা কুড়ানির মতো। সে যেত, যে দেখে আসতো যে কজন ক্যাম্পে কজন আছে, তাদের কাছে কি কি অস্ত্র আছে, এবং তাকে অস্ত্র চেনানো হতো। মিত্রবাহিনী বা মুক্তিযোদ্ধারা তাকে অস্ত্র চেনাতো, কোন অস্ত্র কি, এটা দেখে এসে বলতে হতো যে ওইখানে কয়টা অস্ত্র আছে, কতজন মানুষ আছে, এবং তার হাত দিয়ে গ্রেনেড পৌঁছে দেওয়া হতো যে কাছাকাছি অমুক জায়গায় যে গ্রেনেডটা তুমি রেখে আসবা, যখন আমরা অ্যাম্বুশ করবো, যখন আমরা অপারেশনে যাব, ওইখান থেকে গ্রেনেডটা আমরা যেন দ্রুত নিতে পারি। তো এই যে বিষয়টা, প্রত্যেকটা মানুষ, ঘরে ঘরে যে মানুষগুলো বাংলাদেশে থেকে গিয়েছিল, তারা মুক্তিযোদ্ধাদের সার্বিকভাবে সহযোগিতা কিন্তু করেছিল। ওই আপামর জনগণের মধ্যে কিছু মানুষ থেকে গেছেন, যেগুলো হচ্ছে রাজাকার আল বদর আল শামস, পরবর্তীতে মুখোশ ধরে মুক্তিযোদ্ধা হয়েছেন, সার্টিফিকেটধারী।
তো ওদেরকে খুঁজে বের করতে পারলে আর বাদবাকি যারা ছিল তারা কিন্তু সকলেই মুক্তিযোদ্ধা আমার মতে। সকলেই মুক্তিযোদ্ধা, অবশ্যই আমিও তোমার সাথে একমত। আর একটা কথা হচ্ছে যেটা বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কি আসলে তারা কি তালিকা চেয়েছিলেন, না তারা দেশ, স্বাধীন দেশ চেয়েছিলেন? এটাই যে যদি সত্যিকার অর্থে বলি, যেমন আমার বড় চাচা, মেজো চাচা, মানে আমার বাবার যিনি বড়, উনি মারা গেছেন আজ 2009 সালে উনি মারা যান। তো আমার মেজো চাচা নিজে মুক্তিযোদ্ধা, কিন্তু উনি কখনো ওনার নামটা মুক্তিযোদ্ধাদের তালিকায় ওঠাতে চাননি যে একটা সার্টিফিকেট আমার লাগবে। তাদের একটাই কথা ছিল যে আমরা সার্টিফিকেটের জন্য যুদ্ধ করি, আমরা বাংলাদেশের জন্য স্বাধীন যুদ্ধ দেশ করি। চেয়েছি, একটা আমি স্বাধীন সেটাই পতাকা, বলছি। একটা স্বাধীন দেশ, এই আমরা জায়গা আমাদের থেকে। মুক্তিযোদ্ধারা স্বাধীন দেশ চেয়েছিলেন, তারা কিন্তু হ্যাঁ, সার্টিফিকেট চাননি। তো এবং আমাদের মূল তরফ যে থেকে চারটা, সার্টিফিকেট না, হ্যাঁ, বরঞ্চ মূল যে তাদের চারটা স্বপ্ন যদি আমরা স্তম্ভ, পূরণ করে দিতে পারি তবে সেটাই হবে তাদের জন্য সব থেকে বড় উপহার। এটা যেমন মূল যে চারটা স্তম্ভের কথা আমরা বলি, বাংলাদেশের জন্ম কিন্তু চারটা স্তম্ভের প্রতি, আমরা সবাই বলি যে বাংলাদেশের জানি এটা পড়ানো হয়, কিন্তু আমরা এখন ওই চারটা স্তম্ভ থেকে কিন্তু সরে আসছি, যেটা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কখনো চাননি। তারা ওই চারটা স্তম্ভের পরেই বাংলাদেশকে চেয়েছেন, আমরা মনে হয় সকলেই জানি। তো সেই জায়গা থেকে যেন আমরা সরে না আসি, এটা আমাদের সকলের অনুরোধ। আর একটা বিষয় হচ্ছে কি, যে হয়তো এখন সরাসরি যুদ্ধ করতে হচ্ছে না, কি অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করতে হচ্ছে না, কিন্তু দেশটাকে ভালো রাখতে গেলে যে কাজগুলো করা উচিত সেটা যদি আমরা করতে পারি। আমার দেশটাকে আমি নোংরা করবো না, দেশটা মানে তো আমার ঘর, আমার বাড়ি, আমার রাস্তা, আমার ড্রেন, এগুলোও তো আমার দেশ। ছোট্ট একটা বিষয়, একটা পলিথিন 500 বছরেও মাটির সাথে মেশে না, মাটিটাকে বদ্ধ করে রাখে। শুধু একটু চিন্তা করে দেখো, যে এই পলিথিনটা যদি আমার মাথায় পড়ানো হয়, আমি কি নিঃশ্বাস নিতে পারবো? মাটিও তো মা, মাটিও তো মা, একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা তাকেও দিতে হবে। এই পলিথিনটা বাইরে ফেলছি, তাহলে মাটিটাকে অনুর্বর করে ফেলছি, মাটিটাকে কষ্ট দিচ্ছি। 500 বছরও এই পলিথিনটা নষ্ট হচ্ছে না। আমরা যদি নিজের নিজের জায়গা থেকে একটা ছোট কাজও করি, যে পলিথিনটাকে বর্জন করবো, বাজারে যাচ্ছি নিজের ভ্যানিটি ব্যাগে, নিজের পকেটে একটা কাপড়ের ব্যাগ রেখে দিলেই বাজার থেকে আমাকে এই পলিথিনে করে করে খাবার গুলো বা কাঁচা বাজার গুলো নিয়ে আসতে কিন্তু হয় না। ছোট্ট কাজ, কিন্তু যদি একবার একটু ভেবে করি, তাহলে দেশটা কষ্ট পায় অনেক না, বড় আমার বিপ্লব আসতে দেশটা পারে, সুন্দর হয়। অনেক বড় বিপ্লব আসতে পারে। শুধুমাত্র এই জায়গাটা থেকে আমি বারবারই সবসময় সবাইকে বলি যে পলিথিন বর্জন করো এবং দেশীয় পণ্য ব্যবহার করো, তাতে আমাদের দেশটা স্বাবলম্বী হবে। আজকে করোনাকালীন সময় আমরা যে একটা প্যান্ডামিক সিচুয়েশন বা আমরা ফিনান্সিয়ালি যতটা উইক হচ্ছি, আমরা যদি আমাদের দেশীয় পণ্য দেশকে ভালোবেসে দেশের জন্য যদি আমরা করি, তাহলে আমার মনে হয় করোনা কেন, করোনা থেকে অনেক বড় কিছু আসলে আমাদের অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি আমাদেরকে weak করতে পারবে না। কারণ আমরা বাঙালি, আমরা যদি 9 মাসে দেশকে স্বাধীন করতে পারি, তাহলে আমরা কেন পারবো না আমাদের দেশটাকে গড়ে তুলতে? অবশ্যই। আমি বিশ্বাস করি, আমি বলিও সবসময় যে আমরা বাঙালি, আমরা চাইলেই পারি। তো আমরা অনুষ্ঠানে অনেক সময় পার করে এসেছি। অনুষ্ঠান তোমার সাথে আমাদের অনেক সুন্দর সময় কেটেছে। আমরা তারপর আরেকটা আবৃত্তি শুনে তারপরে আমরা আমাদের আমি আজকের সেশনটা তোমাকে রেখে দেবো। আজকের এই দিনে সুদূর সিডনি থেকে লেখা কবি, তুমি শুধু কবি না, একজন বিশিষ্ট কলামিস্ট বাংলাদেশের, ওনার নাম অজয় দাশগুপ্ত, তার লেখা এটা গতকালকে উনি পোস্ট করেছিলেন। আমি ওনার সাথে কথা বলে জিনিসটা হচ্ছে পড়বার অনুমতি নিয়েছি। কবিতাটার নাম ইতিহাস ও প্রজন্ম, অজয় দাশগুপ্তের লেখা। আমি পড়বার চেষ্টা করছি, আর তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, আমি একই রকম আরো একটা কবিতা একটু পড়ে একসাথে দুটো কবিতা পড়তাম। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো আমি পড়ছি কবি এবং কলামিস্ট, বিশিষ্ট কলামিস্ট অজয় দাশগুপ্তের লেখা ইতিহাস ও প্রজন্ম। স্বাধীন দেশে জন্মেছো তুমি, দেখোনি পরাধীনতা, নিজের জাতি নিজের মানুষ, বলছো নিজের কথা। দেখোনি তুমি ভাষার জন্য রক্ত সাগর পাড়ি, কিভাবে জন্মে একটি গানে 21শে ফেব্রুয়ারি। দেখোনি তুমি দেশ কাঁপানো 69-70, হাওয়ায় উড়ানো আসাদের শাক, খুদে বীর মতিউর। দেখোনি তুমি কাকে বলে নেতা, 7ই মার্চের ভাষণ, একা তর্জনী ভেঙে দিতে পারে লৌহ কঠিন শাসন। দেখোনি তুমি যুদ্ধের দেশ, আধারের দুর্দিন, দেখোনি জাতির পিতাকে তুমি, দেখোনি তাজউদ্দিন। দেখোনি তুমি সীমান্তে ঢল 1 কোটি শরণার্থী, রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, শোনোনি তাদের আরতি।
দেখনি তুমি ইন্দিরাকে, দেখেছো মুক্তি বাহিনী, শোনোনি তাদের ত্যাগের গল্প, বিদায় মধুর কাহিনী। তিতুমির থেকে সূর্য সেনে, ক্ষুদিরাম প্রীতিলতা, সুভাষ বসু বঙ্গবন্ধু, বাংলার স্বাধীনতা। আজ যা দেখছো গুপ্ত বিলাস, মজারুটো জৌলুস, কাঁড়ি কাঁড়ি টাকা, লুটপাট আর অনিয়ম চুরি ঘুষ। কিছুই পেত না, গদিও পেত না, যান নিয়ে টানাটানি। পাকিস্তানের শাসন কেমন আমরা তা ভালো জানি। 30 লক্ষ শহীদ দেখনি, 2 লক্ষ সেই নারী, দিগন্তে ওরা তোমার পতাকা, বীরাঙ্গনার শাড়ি। ধর্মের নামে অপব্যাখ্যায় ছুরি চাকু দিয়ে শান, পারবে না কেউ বানাতে এদেশ আবার পাকিস্তান। রক্তের নদী পেরিয়ে আমরা দূর করে দিয়ে ভয়, আকাশে উঠেছে কোটি কোটি হাত, জয় বাংলার জয়। দ্বিধা ভুলে আজ জাগ্রত হও, শির করো অবনত, এদেশ তোমার, এ গান তোমার, এ মাটি মায়ের মতো। আহ মানে একই বিষয় সবাই তাদের লেখায় যেটা তুলে ধরছেন, যে মা মাটি দেশ, এটা আমাদের, আমাদেরকেই সেটাকে সুস্থ সুন্দর করে নিয়ে যেতে হবে। আর এটা লেখা আমাদের, আমাদেরকেই মানে এই বর্তমান প্রজন্মকেই, যার কারণে আমি কবিতাটা পড়লাম। আমাদের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, কবিতাটার মর্মার্থ যদি তারা বোঝে। আমি তোমার সাথে আর একটু সময় নিব। কবি সঞ্জয় মুখার্জির লেখা সর্বশেষ কবিতা, মানে যার কবিতা দিয়ে শুরু করেছিলাম আজকে, তার কবিতা দিয়ে শেষ করব। কবিতার নাম তোমরা যারা দেখোনি মুক্তিযুদ্ধ। আমাদের প্রতি লেখা। আমি আমাদের প্রজন্মকেই আসলে আমার মনে হয় যে বর্তমানে যারা আমাদেরকে যারা শুনছেন তারা বেশিরভাগই আমাদের প্রজন্ম, এবং আমাদের ছোট, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যেন এই কবিতাগুলো অন্তত শুনে বুঝতে পারে, ধারণ করে এবং লালন করে। লালন করে। কবিতার নাম তোমরা যারা দেখোনি মুক্তিযুদ্ধ। তোমরা যারা দেখোনি মুক্তিযুদ্ধ, শোনোনি কবু বজ্র কণ্ঠ তার, যার আহ্বানে স্বাধীনতা অম্লান, লাল সবুজে বিজয়ের সম্ভার। দেখোনি তোমরা মুক্তিযুদ্ধ যারা, মিলবে কেমনই শিকড়ের সন্ধান। এই তো সময় একসাথে এগোবার, কণ্ঠে দুলুক মুক্তির জয়গান। মুক্তিযুদ্ধ দেখোনি তোমরা যারা, 71 এক বিস্ফোরণের দিন, 30 লক্ষ শহীদের বলিদান, যেও না ভুলে তাদের রক্ত ঋণ। বিজয় মানে রাজাকারের প্রাণে ভীতি, দীপ্ত স্লোগান রাজপথে একাকার। বিজয় মানেই বাঙালির চেতনায় মুক্তিযুদ্ধ জেগে থাকা হাতিয়ার। তোমরা যারা দেখনি মুক্তিযুদ্ধ, এই তো সময় নিজেকে দেশকে জানো। ইতিহাস দেখো বাঙালির কথা বলে, 71 শিকড়ের টান মানো। 5 দশকের প্রান্তে দাঁড়িয়ে আজ এখনো যারা ছড়ায় ভ্রান্তি দেশে, করোনা কো ক্ষমা রক্তের ঋণ শুধু, চিনে রাখো আজ শত্রুকে চারপাশ। মুক্তিযুদ্ধ তোমরা দেখনি যারা, তাদের বলছি মিছিলে চলেছে দেখো, 52 থেকে 71 এক জ্যোতি, আলোময় সংগ্রামী হতে শেখো। বিজয় চেতনা বহতা নদীর মতো, প্রজন্ম থেকে প্রজন্মে যাবে বয়ে, লাল সবুজের জমিনে বাড়ছে ক্ষত, হাও ধরো আজ সাহসী বাঙালি হয়ে। ধন্যবাদ। আসলে কবিতার মাধ্যমে যেটা বলার চেষ্টা, সেটা হচ্ছে এক অসাম্প্রদায়িক দেশ গড়বার, ধর্মান্ধতা নয়, ধর্ম নিরপেক্ষ ভাবে আমরা যেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা যেন আমাদের সকলের ব্রত হয়। কবিতা শুনতে শুনতে আমি আসলে সেই জায়গাটাই চলে গিয়েছিলাম যে হ্যাঁ, আমাদেরকে অনেক অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে। আমাদের বাংলা ভাষাকে, সঠিক বাংলা ভাষাকে আমাদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আপনারা যারা এখানে আপাতত উপস্থিত আছেন, আমি তাদেরকে ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাকে চর্চা করার, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলাদেশ, বাংলাকে ঘিরে আপনাদের চর্চাটা চলুক। আমাদের বর্তমান প্রজন্ম বাংলা এবং ইংলিশকে মিক্সড করে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, সেটা আমার কাছে খুব দৃষ্টিকটু। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অপছন্দ করি। হয় বাংলা
ভাষা, অন্য ভাষা শেখার প্রতি আমার কোনো দ্বিমত নেই। অবশ্যই অন্য ভাষা শিখবেন, ইংলিশ আন্তর্জাতিক ভাষা। যতই আমরা বাংলাকে গুরুত্ব দেই, ইংলিশ আমাদেরকে জানতেই হবে, কিন্তু ইংলিশটা ইংলিশের মতো করে জানবো, বাংলার বাংলার মতো করে জানবো। এবং যদি আপনার মনে হয় যে আপনি আরো 10টা ভাষা শিখবেন, অবশ্যই শিখবেন, 10টা ভাষা রপ্ত করেন, এটা খুব ভালো একটা গুণ। কিন্তু বাংলাকে বাংলার জায়গায় রেখে বাংলাকে সম্মান করতে শিখুন, এটা সবার প্রতি আমার একটা অনুরোধ। আর আমরা যারা দেখছি আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের প্রজন্ম, বাংলা ভাষার যে শব্দ চয়ন, শব্দ ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গিয়েছে। যতই তারা কিছু লিখতে যাক, আমি সেখানে শব্দের ব্যবহার খুব কম দেখি। তো এটা আমার কাছে একটা অভিযোগ আসলে। আমি বলি সবাইকে যে কেন জানি না সবার কাছে শব্দ ভান্ডার খুব কম। তো সবাইকে বারবার করে অনুরোধ করবো, বাংলাকে চর্চা করো, বাংলাকে ঘিরে ভালোবাসাটা তৈরি হোক সবার মাঝে। এটা অনুষা বলেছে যে তোমরা যারা মুক্তিযুদ্ধ দেখোনি, তাদের জন্য কবির যে আহ্বান, সেই আহ্বান গুলো যেন আমরা লালন পালন করতে শিখি, আমরা নিজের ভিতরে ধারণ করতে শিখি। অনুষ্কা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সাথে তুমি জড়িত আছো, তারপরও যে তুমি সময় বের করে আমাদের জন্য কিছুটা সময় বের করেছো, সেজন্য আমি তোমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই অনুষ্ঠানে দেখেছো। আমি এর আগে তোমার 2টা গল্প দেখেছি, এবং অবশ্যই ব্র্যান্ড ফোকাসকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করবার জন্য। এবং আশা থাকবে আজকে তোমার মাধ্যমে আমাদের আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের কাছে, এবং আমাদের যারা পূর্ব প্রজন্ম আছে যারা এখনো বর্তমান, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন, সেটা লিখে হোক। এখন বর্তমানে অনেকেই আছেন যারা এই মোবাইল বা স্মার্টফোন ইউজ করেন, আপনাদের ফেসবুক ইউজ করেন, আপনাদের ওয়ালে পোস্ট করে হোক, কোনো বই লিখে হোক, যেভাবে হোক আমাদের মাঝে সেটা ছড়িয়ে দেবেন। এবং এটা চলছে, সরকারি ভাবেও করা হচ্ছে। যারা বেসরকারি ভাবে আছেন ব্যক্তিগত পর্যায়ে, তারা আমাদেরকে এটা করবেন, আমরা যাতে সমৃদ্ধ হতে পারি। এবং পরবর্তী প্রজন্মের কাছে এবং আমাদের প্রজন্মের কাছে আবারও অনুরোধ থাকবে, আমরা সঠিক তথ্য জেনে সঠিকভাবে সঠিক জায়গায় স্থাপন করি, এবং আমাদের দেশকে মায়ের মতোই ভালোবাসি, এবং দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সহযোগিতা একান্তই সকলের কাছে। সকলকে অবশ্যই আমরা সবাইকে সেই বার্তাটাই পৌঁছে দিতে চাই, দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো আমরা। সবাই ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা একসাথে থাকবো। আমাদের যে বাংলাদেশ আমরা বলি যে ভ্রাতৃত্বের বন্ধন, সে বন্ধনটা মজবুত হোক, আমরা একসাথে গড়ি, আমরা একসাথে দেশকে রক্ষা করেছি। আমরা যখন দেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছি, আমরা তখন কখনো কোনো ধর্ম বর্ণ জাত পাত দেখে করিনি। তো এখনো আমরা সেটা দেখবো না, আমরা সবাই মানুষ। নজরুলের ভাষায় আছে, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা সবাই মানুষ, আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরকে পাশে থাকবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড ট্র্যাকে নিবেদিত আমাদের আজকের অনুষ্ঠান অন্তরালে গল্প, যার টেকনিক্যাল সহায়তায় ছিল মাহবুবুর রহমান। অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আমি নাদিয়া আফরিন, আমাদের সাথে ছিল অনুসয়া ঘোষ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে।